ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে আমি গতদিন যে ক্লাসটা নিচ্ছিলাম তারপরে আজকের ক্লাস নিব আমি কাস্টম ইউনিয়ন অ্যান্ড ইকোনমিক ওয়েলফেয়ার। যারা গত ক্লাস করছে তারা এই ক্লাস বুঝবে যে আজকে আমরা কোন চ্যাপ্টারে এবং কোথায় ক্লাস করছি। আচ্ছা, এই ক্লাস নিয়ে শুরু করার আগে আমি একটা বলি, যেহেতু এটা আমরা মাস্টার্স ফাইনাল ইয়ারের ক্লাস এটা নিচ্ছি, কিন্তু এই ক্লাসটা থার্ড ইয়ারের জন্য প্রযোজ্য। থার্ড ইয়ার এবং মাস্টার্সের টপিকস একই। থার্ড ইয়ার যারা, তাদের ইনকোর্স শুরু হবে। আমি থার্ড ইয়ারের শেষের 3টা চ্যাপ্টার পড়াইছি এবং সব চ্যাপ্টারই ভালোভাবে পড়ছি, অনলাইন এই ক্লাস সবগুলা। থার্ড ইয়ারে যারা ইনকোর্স পরীক্ষা দিবে তারা শেষের 3 চ্যাপ্টার ভালো করে পড়বে। এই শেষের দিক থেকে আমি ইনকোর্সের প্রশ্ন করব, এটা থার্ড ইয়ারের জন্য। আর এখন আমি মাস্টার্স ফাইনাল ইয়ার এবং থার্ড ইয়ার দুইটাই যেহেতু এই ক্লাস দেখার জন্য আমি বলি, সেহেতু এখন আমি ক্লাস শুরু করব। কাস্টম ইউনিয়ন অ্যান্ড ইকোনমিক ওয়েলফেয়ার। শুল্ক সংঘ এবং অর্থনৈতিক কল্যাণ। শুল্ক সংঘ গঠন করলে অর্থনৈতিক কল্যাণ, শুল্ক কীভাবে অর্থনৈতিক কল্যাণ হবে সেটা আমরা এখন দেখব। এর আগে আমরা এটা আমাদের ইকোনমিক ইন্টিগ্রেশনের চ্যাপ্টারের এই টপিকস। যারা আগের ক্লাসগুলো করছে, আমি আবারও বলছি, যারা আগের ক্লাস করছো তারা এই টপিকস তাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কাস্টম ইউনিয়নও পড়ছি, এখন কাস্টম ইউনিয়নের সাথে ইকোনমিক ওয়েলফেয়ার, এটা এখান থেকে আমরা কিভাবে ইকোনমিক ওয়েলফেয়ার অর্থনৈতিক কল্যাণ অর্জন হবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে প্রথম হচ্ছে যে শুল্ক সংঘ গঠন করার পরে উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে আমাদের ছিল যে শুল্ক সংঘ গঠন করে উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে যে আমাদের ট্রেড ক্রিয়েশন এবং ট্রেড ডাইভার্সন ইফেক্ট, ট্রেড ক্রিয়েশন ইফেক্ট এবং ট্রেড ডাইভার্সন ইফেক্ট দুইটা সৃষ্টি হয়েছিল। এর আগের ক্লাসে আমি এগুলো দেখাইছি। ট্রেড ক্রিয়েশন, ট্রেড ডাইভার্সন যে ইফেক্ট সৃষ্টি হয় এটার উপরেই অর্থনৈতিক কল্যাণ নির্ভর করে, মানে এটার উপরেই আমরা অর্থনৈতিক কল্যাণ বিবেচনা করব। অর্থাৎ অর্থনৈতিক কল্যাণটা ট্রেড ক্রিয়েশন ইফেক্ট এবং ট্রেড ডাইভার্সন ইফেক্ট এই দুইটার নিট ফলাফলের উপরেই অর্থনৈতিক কল্যাণ নির্ভর করবে। তাহলে আমরা এখন ট্রেড ক্রিয়েশন ইফেক্ট, ট্রেড ডাইভার্সন ইফেক্ট আগে পড়েছি। তাহলে এই কল্যাণটা দেখানোর জন্য আমাদেরকে আগের পদ্ধতিতে আমাদেরকে ধরে নিতে হবে 3টা দেশ। এর আগে আমরা ধরে নিচ্ছি 3টা দেশ, এ, বি এবং সি। এ হচ্ছে আমাদের বিবেচ্য দেশ, একটা ছোট দেশ। এ, বি মিলে শুল্ক সংঘ গঠন করবে। সি থাকবে শুল্ক সংঘের বাইরে, শুল্ক সংঘ বহির্ভূত দেশ। সি দেশের যে দ্রব্য উৎপাদন হয় তার উৎপাদন খরচ কম। এখন আমরা আংশিক ভারসাম্য বিশ্লেষণের মাধ্যমে ট্রেড ক্রিয়েশন ইফেক্ট এবং ট্রেড ডাইভার্সন ইফেক্ট বিবেচনা করে তারপরে হচ্ছে আমরা অর্থনৈতিক কল্যাণ দেখাবো, যে কিভাবে এই ট্রেড ক্রিয়েশন এবং ট্রেড ইফেক্টের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ অর্জিত হয়। তাহলে আমরা এটা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স যারা ক্লাস করছে তারা নিশ্চয়ই দেখছো যে প্রতিটা টপিক্সের সাথে আমরা চিত্র এঁকে বিশ্লেষণ করি। তাহলে আমরা চিত্র আঁকি। দেখো, এখানে ভূমি অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ দেখাবো, পরিমাণ, আর লম্ব হচ্ছে এক্স দ্রব্যের দাম, ঠিক আছে। ও বিবিচ্ছ দেশ এ দেশের আমরা যোগান রেখা আঁকি। এস প্রাইম হলো এ দেশের যোগান রেখা। এখন আমরা এ দেশের চাহিদা রেখা আঁকবো, ডি প্রাইম, ঠিক আছে। আমাদের ছিল এ, বি, সি 3টা দেশ। আমরা এ দেশের চাহিদা এবং যোগান রেখা দেখালাম, বি এবং সি দেশ আছে।
বি এবং সি দেশে আমরা ধরে নিই যে স্থির ব্যয় অর্থাৎ সম্পূর্ণ স্থিতিশীল ব্যয়ের অধীনে তাদের দ্রব্য উৎপাদন হয়। এই জন্যই এদের দ্রব্যের যোগান রাখা হলো ভূমি-অক্ষের সমান্তরাল। সি দেশের আমরা এটা হচ্ছে সি দেশের যোগান রেখা, বি দেশের যোগান রেখা কি এটা হলো বি দেশে যোগান রেখা। এ দেশ আমরা বলছি বিবেচ্য ছোট। এখন এ দেশ এই স্থির ব্যয় যেহেতু নির্দিষ্ট দাম বিধায় নির্দিষ্ট দামে এ দেশ যে কোনো পরিমাণ দ্রব্য সে আমদানি করতে পারবে। শুল্ক সংঘ গঠনের পূর্বে শুল্ক মুক্ত অবস্থায় এ দেশ যখন সি দেশ থেকে দ্রব্য আমদানি করবে তখন চাহিদা ভোগের পরিমাণ হবে ও এটা হলো ডিমান্ড রেখা। তাহলে ডিমান্ড যোগান, ডিমান্ডের এই পর্যন্ত ডিমান্ড শুল্ক মুক্ত অবস্থায় ও কিউ এখানে Q6 দিব আমরা, ও Q6 পরিমাণ তার ভোগের পরিমাণ, ও Q6 পরিমাণ ভোগের পরিমাণের ক্ষেত্রে তার এই দেশ আভ্যন্তরীণ যোগান দিবে ও Q1, ও Q1 পরিমাণ এই এতটুকু সে আভ্যন্তরীণ যোগান দিবে। তাহলে ভোগের পরিমাণ হচ্ছে ও Q6, এখান থেকে সে এতটুকু আভ্যন্তরীণ যোগান দেবে, তাহলে কতটুক সে করবে Q1 Q6 পরিমাণ আমদানি করবে শুল্ক মুক্ত অবস্থায়। এই অবস্থায় সি দেশের উপর শুল্ক আরোপ করা হলো, তাহলে শুল্কযুক্ত দামটা হবে সি প্লাস টি ট্যাক্স। তাহলে এখন ও সি দামে তার ভোগের পরিমাণ ও Q1 ও Q6, এখন দাম হচ্ছে ও সি প্লাস টি শুল্কযুক্ত। এই দামে এখন সে কতটুকু আমদানি করবে, ভোগের পরিমাণ হবে যেহেতু দাম বেড়ে গেছে, আগে ছিল সি এখন ছিল ও সি টি, দাম বেড়ে গেছে, দাম বেড়ে যাওয়ার জন্য ভোগের পরিমাণও কমে আসছে। এখন ভোগের পরিমাণ কতটুক ও Q4, এখানে আমরা Q4 দিব কারণ এখান থেকে আরেকটা আমরা টানবো, এই জন্য এখানে Q5 হবে। এই পরিমাণ হচ্ছে তার ভোগের পরিমাণ, ভোগটা কমে আসছে। এই ভোগের পরিমাণের ক্ষেত্রে এখানে Q3 দিব কারণ আমরা এখানে আরেকটা রেখা টানবো। আভ্যন্তরীণ থেকে যোগান দেবে কতটুক ও Q3 পরিমাণ, তাকে আমদানি করতে হচ্ছে তাহলে কতটুক Q3 Q4 এ Q3 Q4 এইটুক তাকে আমদানি করতে হচ্ছে। আর যেহেতু দাম বেড়ে যায় আভ্যন্তরীণ যোগানও বেড়ে গেছে, ও Q3 পরিমাণ আভ্যন্তরীণ যোগান দিচ্ছে, আমদানি করছে Q3 Q4। এখানে দেখো এটাকে আমরা এই চিহ্নকে এইচ এফ ই, এখানে আমরা জি দিলাম, ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা এই পি দিলাম, ঠিক আছে, এখানে আমরা কে দিই, এই পয়েন্টে আমরা এল চিহ্ন দিই, এই পয়েন্টটাকে আমরা এম চিহ্ন দিই, এই পয়েন্টটাকে আই, এই পয়েন্টটাকে আমরা জে চিহ্নিত করলাম। এখন যখন এতটুকু আমদানি করছে এই পয়েন্টে দেখো শুল্কযুক্ত অবস্থায়, যখন শুল্কযুক্ত অবস্থায় তখন সরকারের একটা রাজস্ব আসে, রাজস্বর পরিমাণ হচ্ছে এইচ এফ ই জি, এই যে এতটুক পরিমাণ সরকারের রাজস্ব আসছে। আগে ছিল কোথায়, এই পয়েন্ট থেকে এখানে, ঠিক আছে, এখন এখানে আসছে, এটা হলো সরকারের রাজস্ব।
এখন দেখো, যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ছিল, তখন তাদের এটা ছিল চাহিদা আমদানির পরিমাণ। শুল্কযুক্ত হলে সরকারের রাজস্ব আসে, এটা রাজস্ব। এই ক্ষেত্রে ডেড ওয়েট লস আছে, ডেড লস, ডেড ওয়েট লসের পরিমাণটা হচ্ছে HPF। এই পুরাটুক হলো ডেড ওয়েট লস। এটা হচ্ছে, এটা যে ত্রিভুজের মতো, এই জন্য একে ত্রিভুজ চিহ্ন দেয়। HPF এটা হলো উৎপাদকের ডেড লস, এটা হলো ভোগের ডেড ওয়েট লস। উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে যে ডেড ওয়েট লসটা এইটুক পরিমাণ, GEK। এখন এটি ডেড ওয়েট লস হচ্ছে। আচ্ছা, এই অবস্থায় এ দেশ বি দেশের সাথে শুল্ক সংঘ গঠন করবে। আমরা এর আগে পড়ছি যখন, তখন দেখছি শুল্ক সংঘ যখন শুল্ক যুক্ত হয়, শুল্ক সংঘে যখন যুক্ত হয়, আর সি দেশ কোথায়? শুল্ক সংঘ বহির্ভূত দেশ, এবং সি দেশে কী করবে? কম খরচে দ্রব্য উৎপাদিত হয় সি দেশে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি কিন্তু সি দেশ হলো শুল্ক সংঘের বহির্ভূত। সি দেশ দ্রব্য উৎপাদন করে, তার উৎপাদন খরচ কম, এটা কিন্তু আমরা আগেই বলে নিচ্ছি। তো এখন আমাদের এ বি মিলে শুল্ক সংঘ গঠন করলো। যখন শুল্ক সংঘ গঠন করলো, তখন তার শুল্ক থাকবে না, তখন শুল্ক মুক্ত অবস্থায় দ্রব্য আমদানি করবে। এই ক্ষেত্রে এদেশ আর সি দেশের এই শুল্ক যুক্ত দিয়ে আমদানি করবে না, তখন সে বি দেশ থেকে আমদানি করবে। আমদানি যখন করবে, তখন কোথায়? এই পয়েন্ট থেকে আমদানি করবে। এটা দেখো, বিদেশ থেকে যখন শুল্ক মুক্ত অবস্থা শুল্ক সংঘ গঠন করার পরে বি দামে যখন সে আমদানি করবে, তখন ভোগের পরিমাণ হচ্ছে Q5, Q5, ঠিক আছে। এই ক্ষেত্রে Q5 এই দামে Q5 থেকে তার আভ্যন্তরীণ যোগান দিচ্ছে Q2। এটা হচ্ছে তার এইটুক আভ্যন্তরীণ থেকে পাচ্ছে, আর ভোগের পরিমাণ ছিল Q5, তাহলে তাকে আমদানি করতে হচ্ছে Q2, Q5। Q5 পরিমাণ ভোগের তার চাহিদা, Q2 আভ্যন্তরীণ যোগান দিচ্ছে, তাহলে আমদানি করতে হচ্ছে Q2, Q5। তোমরা একটু ভালো করে খেয়াল করো। এ পরিমাণ যদি আমদানি করে, দেখো আগে কিন্তু শুল্ক মুক্ত অবস্থা এখানে করছিল, শুল্ক যুক্ত অবস্থায় এখানে আসছে, আবার যখন শুল্ক সংঘ গঠন করো তখন এখানে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে Q5 হলো আমদানি করবে। আমদানির এই ক্ষেত্রে সরকারের এটা রাজস্ব হারায় ফেলছে। রাজস্ব হারানোর পরিমাণটা হলো IFJE। এখানে কিন্তু আর শুল্ক থাকছে না, শুল্ক না ধরে সরকারের রাজস্বটা এখানে লস হচ্ছে। এই যে লসটা, সরকারের রাজস্ব হ্রাস পাচ্ছে, এইটাই হচ্ছে ট্রেড ডাইভারশন। মানে আমরা কিন্তু আগে পড়ছিলাম যে ট্রেড ডাইভারশনটা হচ্ছে স্থানান্তর, বাণিজ্যটা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর হয়েছে। সি দেশ থেকে যখন সে আমদানি করতো, এখন সে স্থানান্তরিত হয়ে কোথায় গেছে? বি দেশ থেকে সে এখন স্থানান্তরিত। এটা হলো ট্রেড ডাইভারশন এফেক্ট। আর ডেড ওয়েট লস ছিল আমাদের এই যে এইটা পুরাটা HPF। এখান থেকে আমার HLI এই অংশটুকু এখন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। যেহেতু এখানে আসছে, তো এই ডেড ওয়েট লসটা কমে যাচ্ছে, আর এই অংশটুকুই হচ্ছে ট্রেড ক্রিয়েশন। এই অংশটুকু হচ্ছে ট্রেড ক্রিয়েশন, আর এই যে রাজস্ব যে হ্রাস পাচ্ছে, এটা হলো ট্রেড ডাইভারশন। ট্রেড ক্রিয়েশন এবং ট্রেড ডাইভারশন।
তাহলে শুল্ক সংঘ গঠন করার পরে আমাদের লস কোথায় হচ্ছে এবং ট্রেড লসটা কোথায় হচ্ছে, ট্রেড ক্রিয়েশন কীভাবে হলো, ট্রেড ডাইভারশনটা কীভাবে হলো। আমাদের প্রশ্ন হচ্ছে শুল্ক সংঘ গঠন এবং শুল্ক সংঘ এবং অর্থনৈতিক কল্যাণ। এখন দেখো, যখন আমরা ট্রেড ডাইভারশন ট্রেড ক্রিয়েশন ইফেক্ট আমরা পেয়ে গেছি, আমাদের প্রশ্ন ছিল ট্রেড ক্রিয়েশন ট্রেড ডাইভারশন আংশিক ভারসাম্য বিশ্লেষণের মধ্যে আমরা দেখব, তারপর আমরা অর্থনৈতিক কল্যাণ বিবেচনা করব। তাহলে এখন আমাদের অর্থনৈতিক কল্যাণ বিবেচনা করতে হবে। টিসি ট্রেড ক্রিয়েশন, টিডি ট্রেড ডাইভারশন, ঠিক আছে। টিসি লেস দেন টিডি যদি হয় তাহলে আমাদের নেট লস, ঠিক আছে। আমরা বলছিলাম যে এটা নিট ফলাফলের উপর নির্ভর করবে। যদি এটা হয় তাহলে লস হবে, আর যদি টিসি গ্রেটার দ্যান টিডি হয় তাহলে আমাদের নিট গেন হবে, হ্যাঁ গেন হবে, ওরা লাভ করবে। তবে এই নিট লস এবং নিট গেন এই দুইটা নির্ভর করবে প্রতিটা দেশের আভ্যন্তরীণ চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতার উপর। আরেকটা হচ্ছে শুল্ক সংঘ যখন গঠিত হবে, শুল্ক সংঘ গঠনের পরে তাদের ওই শুল্ক সংঘ বহির্ভূত যে দেশটা, তৃতীয় দেশের ব্যয়ের প্রকৃতির উপর এবং ফ্রি ইউনিয়ন ট্যারিফ এই তিনটার উপর নির্ভর করবে। ফ্রি ইউনিয়ন ট্যারিফ, এবং হচ্ছে ব্যয়ের প্রকৃতি আর কি আভ্যন্তরীণ চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতার উপর, এটার উপরে নির্ভর করে। তাহলে আমাদের এখন দেখাইতে হবে যে কিভাবে এই টিসিটিডি হলে ট্রেড ক্রিয়েশন এই অর্থনৈতিক কল্যাণ হবে। আমরা এটাকে এই তিনটার উপরে নির্ভর করে আমরা এটা দেখাবো। 1 নাম্বার, শুল্ক সংঘ গঠনের পূর্বে যদি শুল্ক হার বেশি হয় তাহলে টিসি গ্রেটার দ্যান টিডি হবে। এই যদি হয় তাহলে আমরা নিট গেন মানে অর্থনৈতিক কল্যাণ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে শুল্ক সংঘ গঠনের পর যদি চাহিদার আভ্যন্তরীণ যে চাহিদা যোগানের স্থিতিতে যত কম হবে ততই টিসি লেস দ্যান টিডি হবে, অর্থাৎ এখানে অর্থনৈতিক কল্যাণ হ্রাস পাবে। 4, শুল্ক সংঘ বহির্ভূত যে তৃতীয় দেশ, এই দেশের সাথে ব্যয়ের প্রকৃতি যত কম হবে ততই ব্যয়ের প্রকৃতি যদি কম হয় তাহলে টিসি গ্রেটার দ্যান টিডি হবে, অর্থাৎ এখানে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে কি বলছি, ট্রেড ফ্রি ইউনিয়ন ট্রেড, শুল্ক সংঘভুক্ত দেশের মধ্যে যদি শুল্ক হার যদি যত কমবে ওদের অর্থনৈতিক কল্যাণ তত বাড়বে। আবার দূরত্ব যদি কমে যায় তাহলে কি হবে, টিসি গ্রেটার দ্যান টিডি হবে, অর্থনৈতিক কল্যাণ বাড়বে। আবার ব্যয়ের প্রকৃতি, আর তৃতীয় দেশের সাথে ব্যয়ের প্রকৃতি যত কমবে ততই কল্যাণ বৃদ্ধি পাবে, কল্যাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, ভৌগোলিক দূরত্ব, ব্যয় ও পরিবহন ব্যয় যদি কমে তাহলে টিসি গ্রেটার দ্যান টিডি হবে। আবার পরিবহন ব্যয় যদি বাড়ে তাহলে ঠিক আর উল্টাটা হবে, এখানেও কিন্তু ব্যয়ের প্রকৃতি যদি বাড়ে ঠিক উল্টাটা হবে, বুঝছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসের উপর অর্থনৈতিক কল্যাণ নির্ভর করবে। আমাদের প্রশ্ন হচ্ছে শুল্ক সংঘ এবং অর্থনৈতিক কল্যাণ। তাহলে শুল্ক সংঘ গঠন করে কীভাবে অর্থনৈতিক কল্যাণ অর্জিত হবে এই চিত্রের মাধ্যমে আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এখন তোমাদের এটা হচ্ছে এরপরে আমরা একটা হচ্ছে থিওরেম পড়বে, দ্বিতীয় সর্বোচ্চ তথ্য। আমরা একটা থিওরেম পড়ব, থিওরেমটা হচ্ছে থিওরেম অফ দ্য সেকেন্ড
সেকেন্ড হলো বেস্ট হচ্ছে দ্বিতীয় সর্বোত্তম তথ্য। আমি পরের ক্লাসে এই তথ্যটা আমি বিশ্লেষণ করব। এরপরে এটা হলো শেষ চ্যাপ্টার, হয়তো আর 2-1টা টপিক শেষে হলে আমার এখানে শেষের চ্যাপ্টারে শেষ হবে। এটা হলো যারা অনার্স থার্ড ইয়ার তাদের এখানে শেষ হবে, আর মাস্টার্সে যারা তাদের জন্য আমরা আবার প্রথম দিকে চ্যাপ্টার থেকে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, পরের চ্যাপ্টার থেকে আমরা আরও ক্লাস নেব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে করে তাহলে ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সমস্যা থাকার কথা না। যদি না করে তাহলে আমাদের কিছু করার নেই। আজকে ক্লাস এখানেই শেষ, পরের টপিকস আমরা আবার আলোচনা করব।